পড়ছিলাম আমার বোবা ফুল, কলমে তৃপ্তি এহসান নওরা, পর্ব সংখ্যা 19। শিকদার নিবাসের সামনে গাড়ি থামতেই নিঃশব্দে নেমে এলো সুখ। কলেজ থেকে এই পর্যন্ত আসার ফাঁকে চুপচাপ ছিল পুরোটা সময়, যা বর্ণকে বেশ পীড়া দিয়েছে। যদিও মাহিরের দু একটা কথার জবাব সুখ ইশারায় দিয়েছিল, কিন্তু বর্ণর দিকে ফিরেও তাকায়নি, যা মেজাজে স্ফুলিঙ্গ উতলে পড়তে আরো সাহায্য করেছে। সুখের গতিপথের দিকে তাকিয়ে হাত মুষ্টিবদ্ধ করে বর্ণ গভীর গলায় বলল, গাড়ি স্টার্ট কর মাহির। আমরা এখন কোথায় যাব বস? নাজুক চোখে তাকিয়ে প্রশ্ন করে সে। গন্তব্য কোথায় না জেনে গাড়ি চালানো যায়? বর্ণ দাঁতে দাঁত নিষ্পেষিত করে জবাব দেয়, জাহান নামে। কিন্তু তার জন্য তো মরতে হবে। তড়িৎ প্রত্যুত্তর করার পরপরই জিভ কাটে মাহির, ঢোক গিলে শুষ্ক। অবিলম্বে তার দিকে তড়াক করে ফিরল বর্ণ। চোখের তারায় আগ্নেয়গিরির লাভা আছড়ে পড়ছে যেন। এখনই মাহিরকে ভস্ম করে দেবে। আমতা আমতা করে স্টিয়ারিং এ হাত চালাতে চালাতে মাহির বলে ওঠে, সরি সরি ভাই, এখনই গাড়ি ঘোরাচ্ছি। একটা লম্বা শাওয়ার নিয়ে বাথরুম থেকে বের হলো সুখ। এবার একটু শান্তি শান্তি লাগছে শরীরটা। এতক্ষণ মনে হচ্ছিল আগুনের মধ্যস্থে অবস্থান করছিল সে। যদিও গাড়িতে এসি ছিল, কিন্তু দূর আকাশের সূর্যরশ্মির তাপমাত্রা তীক্ষ্ণ হওয়ায় বাতাসেও গরমের ভাব লেগেছে। কেননা ডোরের কাজ খোলা ছিল তখন। বাইরের আবহাওয়া বেশ ভালোভাবেই প্রবেশ করেছে অভ্যন্তরে। বর্ণ একবার কঠোর গলায় কাজ তুলে দিতে আদেশ করেছিল। রসকসীন গলায় আদেশ জারি করেছে, তাই সুখ কানে তোলার প্রয়োজন বোধ করেনি। কিন্তু ভয়ে ছিল, এই বুঝি গাড়ি থামিয়ে বলবে, এখনই নেমে যা আমার গাড়ি থেকে। তোকে নিয়ে আর 1 মিটার দূরত্বও যাওয়া সম্ভব নয়। ভাগ্যিস বলেনি, বললেও বা কি? প্রতিবাদ না করে সে নিঃশব্দে নেমে যেত। তখন নিজেই আবার পিছু নিয়ে তাকে গাড়িতে তুলবার জন্য কানের কাছে ঘ্যান ঘ্যান করত। সুখের দৃঢ় বিশ্বাস আছে, বর্ণ নামিয়ে দেওয়ার পর পুনরায় গাড়িতে ওঠার জন্য ধমকে নাকে ঘ্যান ঘ্যান করত। সে খুব ভালো মতোই বর্ণকে চেনে। পুরুষটিকে ভালোবাসে কি না, ভালোবাসার মানুষের আদ্যপান্ত আয়ত্ত করে না নিলে হয়? আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে দরজার দিকে নজর দিল সুখ। নুরা দাঁড়িয়ে আছে মুখ গুজ করে। সহসা কপাল কুঁচকে আসে সুখের। ইশারায় জিজ্ঞেস করে কি হয়েছে। নুরা সজোরে উপর নিচ মাথা ঝাঁকালো। সুখ টাওয়াল বেলকনিতে মেলে দিয়ে পুনরায় রুমে ফিরে আসে। নুরার হাত ধরে টেনে বেডে বসিয়ে দেয়। ইশারায় জানতে চাইল কি ব্যাপার। আমি খুব বাজেভাবে হেরেছি আজ। লজ্জায় এই মুখ কাকে দেখাবো ভাবছি। তার বলার ধরন দেখে ঠোঁট টিপে হেসে ফেলল সুখ। পরপর নুরার আহত চোখে চাইতে ঠোঁটের হাসি গায়েব করে তার দুঃখে দুঃখী হওয়ার ভান করে বলে, কিভাবে হেরেছ? তোমার ওই চিটার দাদু আমার সাথে লুডো খেলায় চিট করেছে। ট্রাস্ট মি, প্রায়শই হাঁটতে হাঁটতে দেয়ালে পিঠ ঠেকে গেছে না, তাই ভুল পথ বেছে নিয়েছি এবার। শেষের দুটো বাক্য শুনে হাসি থামাতে পারল না সুখ। ধপ করে বেডে বসে নুরার বাহুতে বাহু চেপে খিলখিলিয়ে মৃদু শব্দে হেসে উঠল। নুরা পিট পিট করে চেয়ে রয়, ঠোঁট উল্টো পাল্টে হাসছে। সুখকে ভীষণ সুন্দর লাগে। ঠোঁটের সাথে সাথে চোখ দুটো চঞ্চল হয়ে ওঠে। এক পাশে হাসতে সুখ, তাই টোল পড়েছে সেই পাশে। সুখ ফোন হাতে নিল। লিখলো, থাক না, বুড়ো মানুষ, বাচ্চা ভেবে মাফ করে দাও। তুমি তো বললে দাদু প্রায়শই হেরে যায়। বারবার হেরে গিয়ে মাঝে মধ্যে উইনার হতে কে না চায় বলো? নুরা ফোনে চোখ ডুবিয়ে বিড়বিড় করে লেখাটা পড়ে চোখ তুলে বলল, আমি ভয়ে আছি অন্য ব্যাপারে। আজকে যেই 2 নম্বরই করে জিতে গেল, পরের বার যদি একই ট্রিক্স অ্যাপ্লাই করে, তখন তো বারবার আমিই হেরে যাব। সুখের জানতে কৌতূহল জাগে দাদু কিভাবে চিট করেছে। সে প্রশ্ন করতেই নুরা মুখ কুচকে জবাব দেয়, আমি একটু এদিক ওদিক তাকিয়েছি। অমনি দাদু দুটো কাঁচাগুটি পাকা ঘরে ঢুকিয়ে দিল। সত্যি বলছি, তার একটু আগে ওই দুটো দাদুর ঘরের স্টোপে ছিল। ভাবা যায় বুড়িটা কত বড় চিটার। বুড়ি বলতে নেই, দাদু বলবে। 100 বার বলবো, বুড়ি বুড়ি বুড়ি। তোমার ফোনটা দাও। বেডে পা গুটিয়ে বসে সুখ সন্ধিয়ান চোখে গালে হাত দিয়ে নুরার দিকে চাইল। ভ্রু নাচিয়ে ইশারায় জানতে চাইল, দুঃখের কথা শেয়ার করতে এসেছিলে নাকি সেটা ফোনের কাছাকাছি আসার অজুহাত মাত্র? নুরা নড়ে চড়ে বসে। সুখের হাতে থাকা ফোন আচমকা ছো মেরে নিজের আয়ত্ত এনে চুল উঁচিয়ে দম্ভ নিয়ে বলল, এক ঢিলে 2 পাখি। সময় চলে সময়ের গতিতে, সে কারোর জন্য থেমে থাকে না। কেটে গেল আরো কিছুদিন। মাঝের দিনগুলোতে সুখ যত পারে তত এড়িয়ে যেতে চেয়েছে বর্ণকে, কিন্তু বর্ণ সে তো সুখের মাঝে ফেসেছে নিজের অজান্তেই। এই নতুন সুখকে সে বরদাস্ত করতে পারছে না। বাড়িতে যতক্ষণ থাকে মনে হয় আশেপাশে কিছু একটা নেই। হৃদয়টা যেন খালি খালি। হঠাৎ এক ঝলক সুখের দেখা পেলে আবার মনে হয় এই তো অন্তঃকরণে প্রশান্তিরা ডানা মেলে উঠছে। কিন্তু এমন কেন হয়? সঠিক উত্তর কারণটা আজও খুঁজে পায়নি বর্ণ। অথবা সে খুঁজতে চাইছেই না। সময়টা এখন পড়ন্ত বিকেল।
সূর্য ধীর লয়ে হেলে পড়ছে পশ্চিম আকাশে। মৃদুমন্দ হাওয়ায় পাখির কিচিমিচির শব্দ মিলেমিশে একাকার। বর্ণ হাত পা ছড়িয়ে বসে আছে তার রুমের বেলকনিতে। পরনে হাতাকাটা কালো গেঞ্জি। সিল্কি চুল আশ্রে এসে কপালের অর্ধাংশ ঢেকে গেছে। পায়ের কাছে ছোট টুল পড়ে আছে হেডফোন। পাশে হেলান দিয়ে রয়েছে শখের গিটার। গিটারে যেন আজকাল সুর ওঠে না সহজে, মনে হয় তালগোল পাকিয়ে যাচ্ছে। খানিক আগে গিটারের টুংটং শব্দ তুলে গান ধরেছিল বরাবরের মতো। বাড়ি থাকাকালীন বিকেলের এই সময়টা গিটার নিয়ে এখানে বসতো সে। তবে যেদিন থেকে গুটিসুটি পায়ে সুখ এখানে এসে সামনে বসে না, তবে থেকেই কমে এসেছে এই অভ্যাস। হয়তো সুখ আসে না বলে, অথবা অন্য কোনো কারণে। কোলের উপর ডায়েরি মিলে কোনো এক পাতায় কলম ঘষে যাচ্ছে বর্ণ। কপাল মাত্র অতিরিক্ত কুঁচকে আছে, ফলে চোখের মণি দুটো ঢেকে গেছে। দূর থেকে দেখলে মনে হবে সে এখন চোখ বুজে আছে। নির্মষ্ট কামড়ে এক ভ্রু উঁচিয়ে নিচের লেখাগুলো বার কয়েক চোখ বুলিয়ে নেয় বর্ণ। পরপর নাক সিটকায়। আচমকা একটানে ডায়েরি থেকে পৃষ্ঠাটা আলাদা করে নিল। আরো একবার লেখাগুলোতে চোখ হাঁটিয়ে ছুঁড়ে মারল দিক শূন্যে। হাওয়ার দাপটে খোলা পৃষ্ঠা বেলকনি থেকে উড়ে চলে গেল বেনামি গন্তব্যে। বর্ণর খেয়াল সেদিকে নেই। এক প্রান্তে ডায়েরি কলম দুটোই ছুঁড়ে মেরে কপালে হাত দিয়ে চোখ বুঝল সে। মাথাটা ঝিম মেরে আছে। হেডফোনের পাশে থাকা কফির মগ এতক্ষণে হয়তো ঠান্ডা বরফে রূপান্তর হয়েছে। মুখ থেকে চবাচক শব্দ বের করে বর্ণ। বিরক্তিকর ঠেকছে সবকিছু। ভাঙচুর করতে ইচ্ছে করছে। রক্ত দেখার পিপাসা পেয়েছে। এলোমেলো পা ফেলে ক্রস্থ রুম থেকে চলে এলো সে। ড্রেসিং টেবিলের ডয়ার হাতে ইঞ্জেকশন সিরিঞ্জ বের করে বা হাতে পুশ করে ধীরে ধীরে নিঃশ্বাস ত্যাগ করে। খানিক পরে অস্থিরতা কমে আসতেই চোখ বুজে গা ইলিয়ে দেয় বেডে। বর্ণের রুমের বেলকনির উত্তর কোণ থেকে উকি দিলে সুইমিং পুল লক্ষ্য করা যায়। এই মুহূর্তে সে যদি উকি দিত, তাহলে পুলে পা ভিজিয়ে বসে থাকা সুখকে চোখে পড়তো নিঃসন্দেহে। সুখের ঠোঁটে খেলা করছে মৃদু হাসি। পরনের প্লাজো কিঞ্চিত উপরে তুলে পা দুটো পুলে ভিজিয়ে নাড়াচাড়া করছে। হাওয়ায় ছেড়ে রাখা চুল উঠছে এলোমেলো। সুখ সময় সময় কানের পিঠে গুজে দিচ্ছে সেসব। তার নজর নিবদ্ধ রয়েছে পায়ের দিকে। পায়ের গোড়ালিতে আটকে থাকা রূপার পায়েল দুটো আকর্ষণীয় দেখাচ্ছে পুলের কালচে সবুজ পানিতে। গালের ডান পাশে কিছু একটা উড়ে আসতেই ধ্যানচ্যুত হয় রমণী। চকিতে হাত উঠে এলো গালে। একটা কাগজ। কৌতূহলবশত সেটা চোখের সামনে তুলে ধরে পিট পিট চোখে তাকায় সুখ। যে তোমায় ভালোবাসে তাকে দুঃখ দাও, তাকে দাও গভীর যাতনা। দাও তাকে সহস্র বছরের জমানো অনিদ্রার রাত। অগোচরে যে তোমার দিকে মুগ্ধতা নিয়ে তাকিয়ে রয়, চোখে তার এনে দাও নিঃশব্দ আর্তনাদ, অঝর জল। তোমার ভালোবাসার অপরাধে ভেঙে চুরে দাও তার অন্তঃস্থল। শাস্তি হিসেবে তার হৃদয় করে দাও নিষ্প্রাণ, যেন সে কখনোও কাউকে ভালোবাসার স্পর্ধা না দেখায়। পৃষ্ঠার লেখা প্রতিটি শব্দে নিঃশ্বাস আটকে আসছিল তার। হৃদযন্ত্র ছটফট করছিল তৃষ্ণায়। সুখের শ্বাস প্রশ্বাস বৃদ্ধি পায়। ভেতরটা যেন হু হু করে উঠল। আলগোছে লেখাগুলো হাত বুলিয়ে দেয় সুখ। এই টানা টানা লেখাগুলো তার খুব চেনা, ভীষণ চেনা। এই দারুণ লেখাগুলোর অনুকরণ করতে সে বারবার চেষ্টা করতো এক সময়। প্রতিবার ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিয়েছিল সে। সুখ ঘাড় বাঁকিয়ে বর্ণর বেলকনির দিকে চাইল। কেউ নেই ওখানে। সুখ পুনরায় লেখাগুলো মনোযোগ দিয়ে পড়তে লাগলো। এই কথাগুলো কাকে নিয়ে হতে পারে? প্রতিটি কথা তো তার সাথেই মিলে যাচ্ছে। কাগজটা যেভাবে বেখেয়ালে হঠাৎ উড়ে এসেছিল, সেভাবে ছেড়ে দিতে গিয়ে সুখের হাত থমকে যায়। লেখাগুলো নিজের কাছে যত্ন করে গচ্ছিত রাখার ইচ্ছে জাগে। কাগজটি ভাঁজ করে হাতের মুঠোয় পড়ে সুখ উঠে দাঁড়ায় ক্রস্থ। শরীরে কাঁপুনি অনুভব হয় মৃদু হারে। হৃদয় তখন অশান্ত। এই মুহূর্তে খোলা আকাশের নিচে বসে থাকা দায়। উল্টো পথে পা বাড়াতে গিয়ে তামির শিকদারের মুখোমুখি হয়। ভদ্রলোক মেয়েকে সঙ্গ দিতে এসেছিলেন। সুখকে উঠে যেতে দেখে সহাস্যে জিজ্ঞেস করলেন, উঠে যাচ্ছ কেন আম্মু? সুখ ঠোঁট এলিয়ে হাসার চেষ্টা করে। এদিক ওদিক নজর ছিটিয়ে নিজেকে ধাতস্থ করে ইশারায় বুঝিয়ে দিল, ব্যাস এমনিতেই এখানে বসতে আর ভালো লাগছে না। তামির শিকদার মেয়ের মাথায় আদুরে হাত রাখলেন। বললেন মুচকি এসে, তাহলে রুমে যাও। এলোমেলো পা চালিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে সুখ। ড্রয়িং রুম ভিড়িয়ে আসার সময় হানিফা বেগমের খ্যাট খ্যাট স্বর ভেসে আসে, ওই দামড়ি মাইয়া, এমন কইরা ধরফরাইয়া কই যাস? গায়ে গতরে খালি লম্বাই হইছস, এখনো ছোটাছুটি কমে নাই। এসব ঢং দেখার জন্য এতদিন বাইসা আসি। নজর পায়ের পাতায় নিবদ্ধ রেখে একের পর এক সিঁড়ি পার করছিল সুখ। আশেপাশের কোনো শব্দই তার কানে পৌঁছাতে পারছে না। চোখের তলায় ভাসছে কেবল কাগজে লেখা শব্দগুচ্ছ। চোখের অবনমিত রেখে আনমনে শেষ সিঁড়ি পার করার মুহূর্তে সম্মুখে কিছু একটা ধাক্কা লেগে পেছনে ছিটকে পড়ে সুখ।
মুখ ভেঙে অস্ফুট শব্দ বেরিয়ে আসে। তার চোখ বন্ধ। বুকের পাশে কাঁপতে থাকা যন্ত্রটি এখন আতঙ্কে ধরফর করছে। টের পেল সে গড়িয়ে পড়েনি ধারালো উঁচু নিচু সিঁড়িতে। পূর্বেই একটি শক্তপোক্ত হাতের বাঁধনে আটকা পড়েছে তার কোমল হাতের কবজি। সুখ ধীর গতিতে চোখ মেলে। মাথা থেকে সিঁড়ি ছুঁতে আর কিছুটা দূরত্ব বাকি। আর চোখে নিচে তাকাতেই ভয়ে রুহু কেঁপে উঠল তার। ঢোক গিলে ধীর স্থির উপরে চাইল সুখ। বর্ণ ভাই ঠোঁট এলিয়ে হাসছে। এক হাত জিন্সের পকেটে, অন্য হাতে ধরে আছে তার হাত। সুখ তাকাতেই চোখাচোখি হয়। মৃদু ঠোঁট নাড়িয়ে কিছু একটা বলল বর্ণ, যা সুখের কানে আতঙ্ক হয়ে বাজল। ছেড়ে দেই?